আব্দুল ওয়ালি শাহিন নামে এক আফগানি যুবক একটা সময় ছিলেন তালেবানি যোদ্ধা। আগে তার হাতে থাকতো রকেট, এখন তার হাতের আঙুল কম্পিউটারের কিবোর্ডে ঘোরাফেরা করে। তালেবান ক্ষমতা আসার পর তিনি গজনি প্রদেশের তথ্য সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ে কাজ পান। 31 বছর বয়সী ব্যক্তি বলেন, এখন যত চাপ নিয়ে কাজ করতে হয় আগে তা কখনোই করা লাগেনি। আগে আমরা জিহাদের জন্য সব করতাম, কিন্তু এখন জনগণের প্রতি অনেক দায়িত্ব। এই কাজ বড় কঠিন। 2021 সালের 15ই আগস্ট দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। এর আগে ওই দিনই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। যদিও তালেবানকে এখনো সারা বিশ্ব বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি, তবু তারা নিজেদের মতো করে দেশ শাসন করে যাচ্ছে। 3 বছর পার হয়ে গেলেও দেশটিতে এখনো বিভিন্ন উত্থান পতন ও সংকট চলছে। তবে এখন ঠিক কোন অবস্থায় আছে দেশটির অর্থনীতি? সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কিভাবে চালাচ্ছেন আফগানিস্তান, সেসব কিছুর বর্ণনা থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের ভিডিওতে। মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে 2001 সালে আফগানিস্তানের তালেবান সরকারের পতন হয়েছিল। এর ঠিক 20 বছর পর 2021 সালের 15ই আগস্ট মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ে। দেশটি তখন তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। আন্তর্জাতিক গণমাধ্যম এপ্রিলে এক প্রতিবেদনে বলা হয়, 2021 সালে তালেবান ক্ষমতা নেওয়ায় দেশটিতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, যদিও কোনো দেশ এখনো পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি। দেশটির মুদ্রার বিনিময় মূল্য বেড়েছে, দুর্নীতি কমেছে আর কর সংগ্রহ বেড়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প বিষয়ক উপমন্ত্রী আহমদ জাহিদ বলেন, এই অঞ্চলে অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট ও বিনিয়োগ সম্পর্ক স্থাপন করতে পেরেছে সরকার। আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, সেই সঙ্গে আছে কৃষি খাতে উন্নয়নের সম্ভাবনা। তালেবান সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছে, কিন্তু দুর্বল অবকাঠামো, দেশি বিদেশি বিশেষজ্ঞের ঘাটতি ও সম্পদের অভাবে তা পারছে না। যদিও আফগানরা নিরাপত্তা পরিস্থিতির উন্নতির বিষয়টিকে স্বাগত জানিয়েছে, দেশের যা পরিস্থিতি অনেকেই কেবল চাহিদা মেটানোর চেষ্টা করছেন। বিশ্বের কোনো দেশ এখনো পর্যন্ত তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি না দিলেও তারা চীন ও রাশিয়ার মতো আঞ্চলিক বড় শক্তিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করেছে। এমনকি তাদের প্রতিনিধিরা জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছেন। চাপ সত্ত্বেও জাতিসংঘের এসব বৈঠকে কোনো নারী বা নাগরিক সমাজের প্রতিনিধি রাখেনি তালেবান। দেশের ভেতরে তালেবান শাসনের প্রতি এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো চ্যালেঞ্জ নেই। বিদেশি কোনো শক্তিকে এখনো পর্যন্ত দেশটির অভ্যন্তরের কোনো পক্ষকে সমর্থন করারও তেমন কোনো আগ্রহ চোখে পড়েনি, কারণ ইউক্রেন ও গাজা যুদ্ধ বিশ্বের পুরো মনোযোগ কেড়ে নিয়েছে। এছাড়া একসময় আন্তর্জাতিক অঙ্গনে তালেবানকে যেমনটি হুমকি মনে করা হতো, এখন তেমনটি মনে করা হয় না। তালেবানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। নিয়ম অনুযায়ী তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অবসর নেওয়া বা পদত্যাগ করার কোনো নিয়ম নেই, আমৃত্যু তিনি এই পদে থাকেন। তাই আখুন্দজাদার জীবদ্দশায় তালেবানের সবচেয়ে বিতর্কিত নীতিগুলোর পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। ক্রাইসিস গ্রুপের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের কর্মকর্তা ইব্রাহিম বাহিস বলেন, তালেবানরা ঐক্যবদ্ধ, তাই আরো অনেক বছর তারা একটি রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকবে। তারা একটি গোষ্ঠী হিসেবে শাসন করে, একটি গোষ্ঠী হিসেবে যুদ্ধ করে। প্রশাসনের ঐক্য শৃঙ্খলা নিয়ে আসতে দেশের প্রত্যন্ত অঞ্চলের রণক্ষেত্র থেকে ঝানু তালেবান নেতাদের প্রশাসনে নিয়ে আসা হয়েছে। তাদের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সবাইকে কম বেশি পুরস্কৃত করা হয়েছে। অনেকে প্রাদেশিক সরকারের ইচ্ছামতো হস্তক্ষেপের সুযোগ দেওয়া হয়েছে। অনেকে তৃতীয় বা চতুর্থ বিয়ের অনুমতি দিতে হয়েছে। কাউকে নতুন একটি ট্রাক দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয়েছে শুল্কের ভাগ কিংবা বেদখল কোনো বাড়ির চাবি। তবে আফগানিস্তানের অর্থনীতি ক্রমশ দুর্বল হয়েছে। 2023 সালেও দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় 30% এসেছে বিদেশি সহায়তা থেকে। গত 3 বছরে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থার মাধ্যমে আফগানিস্তানের অন্তত $380 লাখ সহায়তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের হিসেবে দেশটির প্রায় 40 লাখ মানুষ শুধু রুটি ও চা খেয়ে বেঁচে আছে। বেকারত্ব প্রকট। আগামী 3 বছরে দেশটির কোনো প্রবৃদ্ধি হবে না বলে আশঙ্কা বিশ্বব্যাংকের। দেশটিতে এককভাবে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবানের ক্ষমতা গ্রহণের পর দেশটিতে মার্কিন সহায়তা এসেছে $300 কোটি বেশি, কিন্তু এসব সহায়তার একটি বড় অংশ প্রয়োজনীয় খাতের পরিবর্তে অন্যদিকে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। রাজস্ব সংগ্রহের জন্য তালেবান নানা ধরনের কর নির্ধারণ করেছে। 2023 সালে তারা প্রায় $296 কোটি রাজস্ব সংগ্রহ করেছে, কিন্তু ধুঁকতে থাকা অর্থনীতিটি চাঙ্গা করতে তাদের আরো অনেক বেশি অর্থ প্রয়োজন। অথচ তালেবানের হাতে তা করার তেমন কোনো পথ নেই। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ছাপাতে পারে না, তাদের বিদেশে মুদ্রা নোট ছাপাতে হয়। দেশটিতে সুদের লেনদেনও নিষিদ্ধ, তাই ব্যাংকগুলো অর্থ ধার দেওয়া বন্ধ রেখেছে। আন্তর্জাতিক মহলে স্বীকৃত না হওয়া তালেবান সরকার বিদেশ থেকে ঋণ সহায়তাও পাচ্ছে না। দেশটির সঙ্গে আন্তর্জাতিক লেনদেনও বন্ধ। আত্মঘাতী বোমা হামলা ও ধারাবাহিক সন্ত্রাসী হামলায় দেশটিতে প্রায় সময় হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী হামলার বিচার করতে পারেনি তারা গত 20 বছরে। আফগানিস্তানের অনেক গণমাধ্যম তৈরি হয়েছিল, তালেবান আসার পর অধিকাংশ গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। তবে মূলধারের কিছু গণমাধ্যম এখনো কোনোভাবে কাজ করছে। এর
বাইরে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিবেশী পাকিস্তান থেকে ফিরতে থাকা নিজ দেশের শরণার্থী নাগরিকের ঢল তালেবানের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। তালেবান নারী শিক্ষা প্রায় নিষিদ্ধ করেছে, সব ধরনের চাকরি থেকে নারীদের বরখাস্ত করেছে। এসব কিছুও দেশটির অর্থনীতির জন্য আরেকটি বড় ধাক্কা। চীন ও রাশিয়ার মতো আফগানিস্তানের বড় প্রতিবেশীরা মনে করে একটি স্থিতিশীল আফগানিস্তান তাদের জন্য মঙ্গলজনক। কিন্তু বিদেশে তালেবানের জব্দ অর্থ ও সম্পদ ফেরত পেতে এবং বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন খুব দরকার। যুক্তরাষ্ট্রের সমর্থন দিলে অন্য পশ্চিমা দেশগুলো তালেবানকে স্বীকৃতি দেবে। আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও কাতার ও সংযুক্ত আরব আমিরাত তালেবানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করছে। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার। আর আমিরাতের উড়োজাহাজ সংস্থার সহায়তাও তালেবানের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে তালেবানের বর্তমান প্রশাসনকে আফগানিস্তানের আধুনিক সময়ের সবচেয়ে শক্তিশালী সরকার বলে মনে করেন ক্রাইসিস গ্রুপের বাহিস। এই বিশেষজ্ঞের মতে তারা চাইলে কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্ত গ্রাম পর্যায়ে নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারে। অন্যদিকে মিডল ইস্ট ইনস্টিটিউটের জাবিদ আহমদের মতে আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা এই দেশটিকে সচল রেখেছেন। তাদের প্রশাসনের দাপ্তরিক কাজ পরিচালনার আনুষ্ঠানিক শিক্ষা রয়েছে, কিন্তু তালেবানের বেসামরিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দপ্তর পরিচালনার কোনো আনুষ্ঠানিক জ্ঞান নেই। তাদের সব যোগ্যতা ঐশ্বরিক।